জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করবে বিএনপি। জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে জুলাই শহীদদের ঋণ শোধ করতে চায়। প্রতিটি পরিবারের সম্মানজনক পুনর্বাসন ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। কোনো ইস্যুতে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য মনে হলেও আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জাতীয় স্বার্থে আমরা সবাই এক। অতীত স্বৈরাচার এখনো ভারতে বসে ষড়যন্ত্র করছে বললেন নাহিদ ইসলাম। শহীদ আবু সাইদের কবর জিয়ারত। ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ গড়ায় জুলাই অভ্যুত্থানের মর্মবাণী বললেন প্রধান উপদেষ্টা। মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন। জুলাই অভ্যুত্থানে নিহতদের পরিবারে এখনো চলছে শোকের মাতম। 1 বছরেও পূরণ হয়নি শহীদদের স্বপ্ন, বলছেন স্বজনরা। তাদের জীবনটা এভাবে উৎসর্গ করলো দেশের জন্য, তো আসলে সেইখান থেকে বলা যায় যে আসলে সেইভাবে করে কিন্তু এখনো সেটা প্রতিফলিত হয়নি। রাজধানীর টিকাটলিতে কেমিক্যাল গুদামে আগুন। 1.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ক্ষয়ক্ষতি জানা যায়নি। ইরানের সাথে 60 দিনের যুদ্ধবিরতিতে সম্মতি ইসরায়েল, জানালেন ট্রাম্প। গাজা আগ্রাসন আরও তীব্র করেছে ইসরায়েল। এবং ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ইতালিয়ান ক্লাব ইভেন্টাসকে হারিয়েছে 1-0 গোলে। দেখছিলেন সংবাদ শিরোনাম। সংবাদ সকালে আপনাদের সঙ্গে আছি আমি মনা সাদাত। এবার বিস্তারিত। জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে হবে উল্লেখ করে ঐক্য ধরে রেখে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সুযোগকে দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আর দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের বর্তমান বাস্তবতায় সংখ্যানুপাতিক নির্বাচনের প্রস্তাব পুনর্বিবেচনা করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। নিত্য নতুন ইস্যু সামনে নিয়ে এলে ষড়যন্ত্রকারীরা মাথা চাড়া দেওয়ার সুযোগ পাবে বলেও মনে করেন তিনি। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। জুলাই আগস্ট অভ্যুত্থানের শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তিতে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি আয়োজিত আলোচনা সভা ও আন্দোলনে শহীদদের পরিবারের স্বজনদের সম্মাননা প্রদানের বিশেষ অনুষ্ঠানে যোগ দেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। শহীদ পরিবারের স্বজনদের হাতে সম্মাননা তুলে দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জুলাই অভ্যুত্থান বর্ষপূর্তি পালন কমিটির আহ্বায়ক রুহুল কবির রিজভী। প্রধান অতিথির বক্তব্যে ভিডিও বার্তায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দ্রুত বিচারের দাবি জানান। গুম, খুন, বিচার, বহির্ভূত হত্যার শিকার যারা হয়েছেন তাদের তালিকা প্রস্তুত করতে হবে। দ্রুত বিচারের ব্যবস্থা ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে হবে। প্রতিটি পরিবারের সম্মানজনক পুনর্বাসন ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। নতুন দেশ গড়ার সুযোগ কাজে লাগানোর তাগিদ দেন বিএনপি চেয়ারপারসন। সর্বোপরি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে। যে কোনো মূল্যে ঐক্য বজায় রাখতে হবে। আসুন আমরা সবাই মিলে শহীদ জিয়ার স্বপ্নকে বাস্তবায়িত করি কোটি মানুষের নতুন বাংলাদেশের নির্মাণের স্বপ্নকে। উদ্বোধনী বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিভিন্ন ইস্যুতে মতানৈক্য থাকলেও স্বাধীনতা ও সার্বভৌমত্বের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। প্রতিটি রাজনৈতিক দলের নিজস্ব দৃষ্টিভঙ্গি এবং কর্মসূচিগত পার্থক্যের কারণে কোনো ইস্যুতে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য মনে হলেও আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জাতীয় স্বার্থে আমরা সবাই এক। জাতীয় ইস্যুতে জাতীয় স্বার্থে ঐক্যমত থাকাটাই সবচেয়ে বেশি জরুরি। রাজনৈতিক দলগুলোর সংখ্যানুপাতিক নির্বাচনের প্রস্তাব পুনর্বিবেচনার আহ্বানও জানান তারেক রহমান। সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থার আড়ালে পুনরায় দেশের রাজনীতিতে নিজেদের অজান্তেই পতিত পরাজিত পলাতক ফ্যাসিস্ট অপশক্তির পুনর্বাসনের পথ সুগম করে দেওয়া হচ্ছে কিনা এই বিষয়টিও আমাদের
প্রত্যেকের অত্যন্ত সিরিয়াসলি ভাবা দরকার। নিত্য নতুন ইস্যু যদি আমরা সামনে নিয়ে আসতে থাকি, এর সুযোগে ষড়যন্ত্রকারীরা আবারও মাথা চাড়া দেওয়ার সুযোগ পাবে। তারেক রহমান বলেন, শর্তের তালিকা না বাড়িয়ে শহীদদের চেতনায় বাংলাদেশকে উপলব্ধি করে প্রতিহিংসাবাদ দিয়ে শহীদদের আকাঙ্ক্ষিত দেশ গড়তে শুরু করতে হবে আলোর প্রতিযোগিতা, ভালোর প্রতিযোগিতা। শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য শুরু হোক আলোর প্রতিযোগিতা, শুরু হোক ভালোর প্রতিযোগিতা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। রংপুরের পুত্রবধূ নামক কালনাগিনীর বিচার না হওয়া পর্যন্ত আবু সাইদের আত্মা শান্তি পাবে না বলে মন্তব্য করেছেন এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন। সন্ধ্যায় ডিসি মোড়ে পথসভায় একথা বলেন তিনি। এর আগে গাইবান্ধার পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, পতিত স্বৈরাচার এখনও ভারতে বসে ষড়যন্ত্র করছে। কেউ যদি মনে করে একটি দলকে সরিয়ে আরেকটি দল ক্ষমতায় বসবে, ছাত্র জনতা তা মেনে নেবে না। রংপুর ও গাইবান্ধা থেকে পাঠানো আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট, জানাচ্ছেন মাহবুব তামিম। মঙ্গলবার দুপুরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও আখতার হোসেনের নেতৃত্বে জুলাই পদযাত্রায় অংশ নেন শীর্ষস্থানীয় নেতারা। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পথসভার মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিক কার্যক্রম। পরে গাইবান্ধা শহরের শহীদ মিনার এলাকায় পথসভায় বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, পতিত স্বৈরাচার এখনো ভারতে বসে ষড়যন্ত্র করছে। কেউ যদি মনে করে একটি দলকে সরিয়ে আরেকটি দল ক্ষমতায় বসবে, ছাত্র জনতা তা মেনে নেবে না। নতুন বাংলাদেশের জন্য যে সংস্কার, রাষ্ট্রের মৌলিক সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনে যেতে হবে। শুধুমাত্র ক্ষমতার পরিবর্তনের জন্য এক দলকে সরিয়ে আরেক দলকে বসানোর জন্য কেউ রক্ত দেয় নাই, কেউ গণ অভ্যুত্থান করে নাই। এই নতুন বাংলাদেশে আমরা চাঁদাবাজি, দুর্নীতি, লুটপাট, দখলদারিত্বের আর কোনো সুযোগ দিব না। এদিন বিকেলে শহীদ আবু সাইদ চত্বর থেকে রংপুরের পথসভা শুরু করে এনসিপি। এ সময় তারা পদযাত্রা করে রংপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ করেন। পরে রংপুরের পথসভা শেষে এনসিপি সদস্য সচিব আখতার হোসেন বলেন, রংপুরের পুত্রবধূ নামক কালনাগিনীর বিচার না হওয়া পর্যন্ত আবু সাইদের আত্মা শান্তি পাবে না। ততক্ষণ পর্যন্ত রংপুরের পুত্রবধূ নামক কালনাগিনী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর না করা হবে, ততক্ষণ পর্যন্ত আবু সাইদের আত্মা শান্তি পাবে না। এর আগে সকালে শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক পদযাত্রা শুরু করে এনসিপি। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা। সংস্কারবিহীন নির্বাচন জামায়াতে ইসলামী গ্রহণ করবে না বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির। বলেন, আগামী নির্বাচন প্রত্যাশা অনুযায়ী না হলে ফের রাস্তায় নামবে মানুষ। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আন্দোলনে শহীদ ও আহতদের জন্য আয়োজিত দোয়া অনুষ্ঠানের এসব কথা বলেন তিনি। আগামী নির্বাচনে কে ক্ষমতায় যাবে এটা কি নির্ধারিত হয়েছে? তাহলে যারা এটা বলতে চান যে আমরাই যাব, তাহলে বোঝা গেল ওরা হাসিনা মার্কার একটা নির্বাচন করার চিন্তা করতেছে। ফ্যাসিবাদ বিলোপ করে নতুন বাংলাদেশ গড়াই ছিল জুলাই অভ্যুত্থানের মর্মবাণী, এমনটাই জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা তেজগাঁও কার্যালয়ে জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন করে একথা বলেন তিনি। এ সময় ছাত্র, রিকশা চালক, কৃষক, শ্রমিকরা যে উদ্দেশ্যে রাজপথে রক্ত দিয়েছে সে লক্ষ্য বাস্তবায়নে নতুন শপথ নেয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। ফাহিম ইউসুফের রিপোর্ট। সকল দেশবাসীকে আমার সালাম। জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠানমালা ঘোষণা করা হয়। আগামী 5 আগস্ট পর্যন্ত নিয়মিত বিরতিতে হবে এ অনুষ্ঠানমালা। জুলাই আন্দোলনের মর্মবাণী ছিল ফ্যাসিবাদ বিলোপ করে নতুন বাংলাদেশ গঠন। উদ্বোধনী ভাষণে এ মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। বলেন, আর সে লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে সরকার। জুলাই ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই, এক অমোঘ ডাক, এক জনতার জাগরণ। সেই আন্দোলনের মর্মবাণী ছিল ফ্যাসিবাদের বিলোপ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ।
রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া। জুলাই আগস্ট অভ্যুত্থানে দেশের সব শ্রেণী পেশার মানুষের যে ঐক্য ছিল এ জুলাইয়ে তা আবারও সুসংহত করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বলেন, প্রতি বছর জুলাই আগস্ট অভ্যুত্থানকে উদযাপন করা হবে, যাতে 16 বছর অপেক্ষা করে স্বৈরাচার সরাতে না হয়। গত বছরের জুলাইয়ে দেশের সকল শ্রেণীর পেশা ও বয়সের মানুষের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিল, আমরা চাই এই জুলাইয়ে সেই ঐক্য আবার সুসংহত হোক। আমাদের এই কর্মসূচির মূল লক্ষ্য জনগণকে গণতান্ত্রিক অধিকার সম্পর্কে সচেতন করা, রাজনৈতিক দায়বদ্ধতার দাবি জানানো এবং রক্তের বিনিময়ে পাওয়া সংস্কারের এই সুযোগকে হারিয়ে না ফেলা। এ অনুষ্ঠানমালার মাধ্যমে গত বছরের জুলাইয়ের প্রতিটি দিনকে পুনর্জীবিত করার আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। এছাড়া যে লক্ষ্যে ছাত্র, রিকশাচালক, কৃষক, শ্রমিকরা শহীদ ও আহত হয়েছিল সে লক্ষ্য বাস্তবায়নে নতুন শপথ নেয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। জুলাই গণ অভ্যুত্থান পুনরুত্থান কর্মসূচির উদ্বোধন ঘোষণা করছি। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। জুলাই অভ্যুত্থানে নিহতদের পরিবারে এখনো চলছে শোকের মাতম। শেষবার প্রিয়জনের কোনো স্মৃতি ছুঁয়ে দেখার আকুতি নিয়ে বেঁচে আছেন গণকবরে দাফন হওয়া অনেকের পরিবারের সদস্যরা। এমনই এক শহীদ উত্তরার প্রাইভেট কারের চালক মোহাম্মদ আসাদুল্লাহ। 19 জুলাই উত্তরার ক্রিসেন্ট হাসপাতালের সামনে স্থানীয় সংসদ সদস্যের লোকেরা গুলি করলে লুটে পড়েন সেখানে। বেওয়ারিশ হিসেবে দাফনের প্রায় 1 মাস পর শনাক্ত করে তার পরিবার। 1 বছরেও দৃশ্যমান বিচার না হওয়ায় ক্ষোভ জানান পরিবারের সদস্যরা। হাসান আল মাহমুদের রিপোর্ট। 8 বছরের আলভি হাসান যেন বাবার সুখে পাথর। মনে হয় না আবার কথা। দীর্ঘ চেষ্টায় অস্ফুট স্বরে দুটি কথাই বের হলো, বিচারের দাবি। যারা আমার বাবাকে মেরে ফেলছে তাদের বিচার। একই অবস্থা জুলাই অভ্যুত্থানের শহীদ আসাদুল্লাহর মা 70 আয়েশা খাতুনের। গেল বছর 19 জুলাই গুলিবিদ্ধ হওয়ার কয়েক ঘন্টা আগে মাকে জড়িয়ে বিদায় নিয়েছিলেন পেশায় গাড়ি চালক আসাদুল্লাহ। তবে সন্তানের মৃতদেহটিও শেষবার ছুঁয়ে দেখতে না পারার আক্ষেপের কান্নায় শুকিয়ে গেছে চোখ। আমার পোলায় যখন গুলি খাইছিল তখন একটা দারোয়ানে দেখছিল, দেখে পরে ওই ভিডিও করে রাখছি। পরে আমার পোলা একটা বোন পাতাইছিল, আমার মায়ের নাই বোন পাতাইছে, আবার ওই 7 নম্বর সেক্টর 2 নম্বর উড়ে গেছে, কে লাগে জানি। ওর সাইকেলটা দেখছে বাসায়, দেখলা পরে পরে কইছে জিজ্ঞাসা যে ভাই সাইকেলটাকে, ওই সাইকেলটা একটা লোক এনে গুলি খাইছিল, গুলি খাইয়ে এনে পড়ছিল ওর সাইকেল। হাস্যোজ্জ্বল আসাদুল্লাহ এখন পুরো পরিবারের কাছে শুধুই ছবি। 19 জুলাই গুলিবিদ্ধ হওয়ার পর উত্তরার ক্রিসেন্ট হাসপাতাল, এরপর 22 জুলাই পর্যন্ত ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন থাকলেও কোনো খোঁজ পায়নি পরিবার। পোস্টমর্টেম শেষে 24 জুলাই দাফন হয় বেওয়ারিশ হিসেবে। 24 তারিখে দাফন দিছে, পরে যায় কইছে, পরে কবরস্থানে নিয়ে গেছে। মনে হয় 1 লগে 8টা কবর হয়েছে। তারা কইতাছে যে 1 লগে 8টা কবর, এনে আমরা তো মুখ খুলে দিই না, তনে কাফন করে দিছে, আমরা জানাজা পড়ায় দাফন করছি। কলে 8টা তনে যে কোনো একজন আমি ছেলে। শেরপুরের আসাদুল্লাহ থাকতেন রাজধানী উত্তরার দলিপাড়া এলাকায়। ছোট ভাই রমজান আলী জানান, দীর্ঘ সময় ছোটাছুটির পরও সন্ধান পাননি বড় ভাইয়ের। বলছিলেন সেই দুঃসহ স্মৃতির কথা। লোকজন জিজ্ঞেস করছি, উনি বলছে ভাই এই লোকটা 3 দিন বেঁচে ছিল। পরে বললাম যে কোনো ট্রিটমেন্ট করেন নাই কেন? পরে বললো যে গার্জেন পানি আমরা ট্রিটমেন্ট করি নাই। 3 দিন পর্যন্ত ওই গার্ড দিয়ে যে এখানে যে গুলিটা খাইছে ওখান থেকে রক্ত 3 দিন পর্যন্ত পড়ছে। তাই আমার মনে হয় যে যদি ঠিকঠাক মতো ট্রিটমেন্ট করতো তাহলে হয়তো বা বেঁচে থাকতো আর কি। জুলাই পতন করেছে 16 বছরের স্বৈরাচারকে, তবে রমজানরা এখনো খুঁজে ফেরে ভাইয়ের কবর। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। কোটা বিরোধী আন্দোলন থেকে স্বৈরাচার পতনের 1 দফা, তবে যে আকাঙ্ক্ষা নিয়ে শুরু হয়েছিল জুলাই আন্দোলন, গত 1 বছরেও তা পূরণ হয়নি বলে অভিযোগ করেছেন গণঅভ্যুত্থানে শহীদের স্বজনরা। তারা বলছেন এখনো দূর হয়নি বৈষম্য। হতাহতদের পরিবারের দাবি জুলাই চেতনা বাস্তবায়ন, বিপ্লবী যোদ্ধার স্বীকৃতি ও হামলায় জড়িত সবার বিচার দ্রুত নিশ্চিতের। বিস্তারিত দেওয়ান ইমনের রিপোর্টে। জুলাই বিপ্লবের 1 বছর পূর্তির দিনে এই আর্তনাদ সাভারের শহীদ আলিফ আহমেদ সিয়ামের মায়ের। প্রিয় সন্তানকে হারিয়ে পাগলপ্রায় মা তানিয়া আক্তার। সাভার ডেইরি ফার্ম স্কুলে 10ম শ্রেণীর ছাত্র ছিল আলিফ। ইচ্ছা ছিল পাইলট হওয়ার, যা এখন শুধুই স্মৃতি।
আলিফ শহীদ হয়েছেন, কিন্তু তার ব্যবহৃত জিনিসগুলো পরম যত্নে রেখে দিয়েছেন পরিবারের সদস্যরা। ৩৬ জুলাই সবশেষ যে পোশাক পরে বেরিয়েছিলেন আলিফ, সেগুলো জড়িয়ে ধরে স্মৃতিচারণ করছেন মা। তবে যে আকাঙ্ক্ষা নিয়ে শুরু হয়েছিল জুলাই আন্দোলন, ১ বছর হয়ে গেলেও তা পূরণ হয়নি বলে অভিযোগ শহীদ আলিফের মা তানিয়া আক্তারের। ছেলে বড় হয়ে তার স্বপ্নটা হচ্ছিল যে সে পাইলট হবে। তো পাইলট হয়ে সে বিভিন্ন দেশে অ্যাডভেঞ্চার করবে। তার স্বপ্ন ছিল যে তার মাকে নিয়ে সে হজে যাবে। বাংলাদেশের সকল ছেলেরা যে তাদের জীবনটা এভাবে উৎসর্গ করলো দেশের জন্য, তো আসলে সেইখান থেকে বলা যায় যে আসলে সেইভাবে করে কিন্তু এখনো সেটা প্রতিফলিত হয়নি, হতে পারেনি। কারণ যতটা হওয়ার কথা ছিল, কোথায় সেই বৈষম্য তো এখনো রয়ে গেছে। জুলাইয়ে আন্দোলনকারীদের উপর নির্বিচারে গুলি চালানো ব্যক্তিরা বুক ফুলিয়ে ঘুরে বেড়ালেও তাদের গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করেন শহীদ আলিফের মা তানিয়া আক্তার। এখনো কি একটা লোককে ধরে দেখাইতে পারেনি? তাদের কাছে কি আদৌ কোনো প্রমাণ নেই? আবু সাইদ যখন মারা গেল তখন তো অজস্র প্রমাণ তাদের কাছে আছে। স্পটে যখন গুলি করতেছিল তাদেরকে কি ধরে দেখিয়েছে যে না আমরা একটাকে ধরে দেখিয়েছি, তার বিচার কার্য শুরু করেছি? অতি দ্রুত তাদের জন্য বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি করব আমি মা হিসাবে। বড় ভাইকে হারিয়ে মায়ের মতো পাগল প্রায় ছোট বোন ইস্তাত জাহান লামহাও। সরকারের কাছে তারও একটাই চাওয়া, ভাই হত্যার বিচার। জানি আমার ভাইকে আমি দেখতে না পেলে আমার ভাই সবসময় আমার সাথে আছে, সে আমাকে এখনো ভালোবাসে। আমি তাকে দেখতে পাই না ঠিকই, কিন্তু সে সবসময় আমার আশেপাশে থাকে, আমি সেটা অনুভব করতে পারি। আমি যখন টেবিলে পড়তে বসতাম তখন আমার ভাই আমার সঙ্গে পড়তে বসতো। আমি কিছু না বুঝলে আমার ভাই আমাকে সেটা সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতো। আমার ভাইয়ের সঙ্গে আমার মজা, খুনসুটি সবকিছুই আমি এখন আমার মনে পড়ে, আমার জীবনের স্মৃতি হয়ে রয়ে গেছে। শহীদ আলিফের পরিবারের এখন একটাই দাবি, মৃত্যুর আগে সন্তান হত্যার বিচার দেখে যেতে চান তারা। দেওয়ানিমন, দেশ টিভি, সাভার। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিকে ঘিরে নানা আয়োজন করছে জাতীয় নাগরিক পার্টি। এরই অংশ হিসেবে কুড়িগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে পদযাত্রা। সেখানে অংশ নেবেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জুয়েল রানা। জুয়েল, পদযাত্রাকে ঘিরে কি ধরনের প্রস্তুতি দেখা যাচ্ছে? জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে কি কি বার্তা দেওয়া হচ্ছে? মোনা, আপনি যেমনটি বলছিলেন, আপনি জানেন যে এই জুলাই মাস জুড়েই কিন্তু জাতীয় নাগরিক পার্টির নানা কর্মসূচি আসলে নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় কিন্তু আপনি জানেন যে গতকাল রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করে কিন্তু এই পদযাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি। আমরা যতটুকু খবর পেয়েছি সকাল থেকে যে এই মুহূর্তে কিন্তু নাগরিক পার্টির যে কেন্দ্রীয় নেতারা তারা কিন্তু এই মুহূর্তে কাউনিয়ায় অবস্থান করছে, রংপুরের কাউনিয়ায়। তারা কিন্তু ঠিক 11টার দিকে কুড়িগ্রামে প্রবেশ করার কথা রয়েছে। আমরা দেখেছি যে এই কর্মসূচির মধ্য দিয়ে কুড়িগ্রামের যে বিভিন্ন শহরে আমরা দেখেছি যে ব্যানার ফেস্টুনে আসলে ছেয়ে গেছে। এছাড়াও কিন্তু আপনাকে জানিয়ে রাখি, আমি এই মুহূর্তে কিন্তু কুড়িগ্রাম শহরের কলেজ মোড় বিজয় স্তম্ভ এলাকায় রয়েছি। এখান থেকে কিন্তু ঠিক 11:30টার দিকেই কিন্তু এই পদযাত্রাটি শুরু হবার কথা রয়েছে। এখান থেকে কিন্তু শহরের যে ঘোষপাড়া এলাকা রয়েছে সেখানে যে কিন্তু একটি পথসভার মাধ্যমে কিন্তু শেষ হবে। পরে কিন্তু সেটি কুড়িগ্রামের যে ফুলবাড়ি উপজেলা রয়েছে সেই ফুলবাড়ি উপজেলার হয়ে কিন্তু লালমনিরহাট তারা চলে যাবেন। এছাড়া আপনাকে জানিয়ে রাখি, এই পদযাত্রায় কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি এই কুড়িগ্রামের যারা শহীদ হয়েছিলেন এই জুলাই আন্দোলনে এবং যারা আহত হয়েছিলেন তাদের কিন্তু পরিবার এবং আত্মীয় স্বজন সবাই কিন্তু এই পদযাত্রায় উপস্থিত থাকবেন। এছাড়াও আমরা এই নাগরিক পার্টির কুড়িগ্রামের যে কুড়িগ্রাম জেলা শাখা তারা আমাদেরকে জানিয়েছেন যে এই কর্মসূচিতে তারা আশা করছেন প্রায় 20,000 মানুষের আসলে সমাগম ঘটবে। আমরা এই মুহূর্তে একজনের সাথে কথা বলতে চাই, এই নাগরিক পার্টির মুখ্য সংগঠক। আপনারা একটু বলবেন যে আসলে যেহেতু গতকাল এই কর্মসূচি আপনাদের শুরু হয়েছে, কেমন সাড়া পাচ্ছেন এবং কি বার্তা দিতে যাচ্ছেন? গণহত্যাকারীদের বিচার, সেই সাথে নতুন সংবিধান প্রণয়ন এবং রাষ্ট্রের যৌক্তিক সংস্কারের জন্য আমাদের মাসব্যাপী যে জুলাই কর্মসূচি শুরু হয়েছে, এখানে এক ঝাঁক যে জুলাই বিপ্লবী তারকা তারা কিন্তু আজকে কুড়িগ্রামে আসবেন সকাল 11টায়। এই মুহূর্তে কিন্তু আমাদের যে পদযাত্রাটি সেটি রংপুরের কাউনিয়ায় অবস্থান করছেন। সেখানে আমাদের রয়েছেন এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম, সেই সাথে সদস্য সচিব আক্তার হোসেন, যুগ্ম সমন্বয়
সমন্বয়ক তাসনিম জারা এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক রয়েছেন সার্জিস আলম এবং সেই সাথে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ রয়েছেন এবং আমাদের কুড়িগ্রামের কৃতি সন্তান কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ডক্টর আতিক মুজাহিদের নেতৃত্বে কিন্তু এই বহরটি আসবেন ঠিক সকাল 11টায় এখানে বিজয় স্তম্ভে তারা মিলিত হবেন এবং এখান থেকে কুড়িগ্রামের ঘোষপাড়াস্থ যে সিংহ চত্বর আছে সেখানে একটি পথসভায় মিলিত হবেন। আমাদের নেতাকর্মীরা এবং আমাদের যারা সদস্য রয়েছে তারা সকাল 10টার মধ্যেই এখানে উপস্থিত হবেন। আমরা আশা করছি আমাদের এখানে 20,000-এরও অধিক লোকের সমাগম ঘটবে বলে আমরা আশা পোষণ করছি। মোনা, আমরা যতটুকু জানতে পেরেছি যে কুড়িগ্রামের বিভিন্ন এলাকা থেকে কিন্তু বিভিন্নভাবে লোকজন আসলে কুড়িগ্রাম এই কর্মসূচিকে কেন্দ্র করে কিন্তু আসতে শুরু করেছে। আমরা দেখেছি যে এই বিজয় স্তম্ভের আশেপাশে কিন্তু লোকজন ইতিমধ্যে আসতে শুরু করেছে। এখান থেকে ঠিক 11:30টার দিকে কিন্তু এই পদযাত্রাটি শহরের ঘোষপাড়ার দিকে রওনা হওয়ার কথা রয়েছে এবং সেখানে গিয়ে কিন্তু পথসভার মাধ্যমে সেটি শেষ হবে এবং পরে ফুলবাড়ি হয়ে কিন্তু লালমনিরহাট যাবে বলে আমরা জানতে পেরেছি। মোনা। জুয়েল, আপনাকে ধন্যবাদ। রাজধানীর টিকাটলিতে মামুন প্লাজায় কেমিক্যাল গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বুধবার ভোর 5:30টার দিকে ভবনটিতে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। জানায় মামুন প্লাজার 3 তলায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। প্রথমে 5টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়, তারপর আরও 2টি ইউনিট সেখানে যুক্ত হয়। প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় সকাল 7টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস জানায় বড় কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দেখছেন সংবাদ সকাল। এবার আন্তর্জাতিক। যুক্তরাষ্ট্রের দেয়া গাজায় 60 দিনের যুদ্ধবিরতির শর্তে সম্মতি জানিয়েছে ইসরায়েল। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই তথ্যটি নিশ্চিত করেন ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ওয়াশিংটন সব পক্ষের সঙ্গে কাজ করবে বলে জানান তিনি। আবার হামাস এই প্রস্তাবে রাজি না হলে গাজাকে ধুলোর সঙ্গে মিশিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে ইসরায়েল। এদিকে গাজা ইসরায়েল যুদ্ধ বন্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দ্বিরাষ্ট্রীয়করণের উপর জোর দিয়েছে চীন। আরবিদ আফসারের রিপোর্ট। গাজার উত্তরাঞ্চলের অদূরে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এর বিমান হামলায় উঠছে বিশাল ধোঁয়ার কুণ্ডলী। বিধ্বস্ত হয়েছে অনেক বাড়িঘর, প্রাণ হারিয়েছেন অনেকেই। আবার উপত্যকার গাজা শহর, খান ইউনিস ও রাফায় সামরিক বাহিনীর উপস্থিতি বাড়াতে গাজার বুকে ছুটে চলছে ইসরায়েলি ট্যাঙ্কসহ নানা সামরিক যান। এমন পরিস্থিতির মাঝেই গাজায় 60 দিনের যুদ্ধবিরতির শর্তে সম্মতি জানিয়েছে ইসরায়েল। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে বুধবারে তথ্যটি নিশ্চিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে যুদ্ধবিরতির প্রকৃতি নিয়ে কিছু জানাননি তিনি। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর হোয়াইট হাউস সফরের ঠিক আগের দিনই এমন ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ওয়াশিংটন সব পক্ষের সঙ্গে কাজ করবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন ট্রাম্প। একই সঙ্গে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস প্রস্তাবটি মেনে না নিলে খারাপ হবেও বলে হুঁশিয়ারি দেন তিনি। আবার ইসরায়েলি উচ্চপদস্থ কর্মকর্তাদের বরাতে যুক্তরাষ্ট্রের এক্সিওস গণমাধ্যম বলছে, হামাস এ প্রস্তাবে রাজি না হলে গাজাকে ধুলোর সঙ্গে মিশিয়ে দেয়া হবে। সেই সঙ্গে উপত্যকায় সামরিক অভিযান আরও তীব্র করার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। এদিকে গাজা ইসরায়েল যুদ্ধ ইস্যুতে দ্বিরাষ্ট্রীয়করণের উপর জোর দিয়েছে জাতিসংঘে নিযুক্ত চীনা প্রতিনিধি ফু ওয়াং। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কথা জানান তিনি। মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রবিন্দুতে গাজা ইসরায়েল ইস্যু বিদ্যমান। উভয় পক্ষের যুদ্ধ নিরসনে দ্বিরাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নই একমাত্র পথ। আন্তর্জাতিক সম্প্রদায়ের ঐক্য জোরদার করার পাশাপাশি যৌথভাবে দ্বিরাষ্ট্রীয় সমাধানের রাজনৈতিক প্রক্রিয়া এগিয়ে নেওয়ার জন্য সমর্থন ও গ্যারান্টি প্রদানের আহ্বান জানাচ্ছি। এমন পরিস্থিতিতে হামাস আদৌ ট্রাম্পের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেবে কিনা এ নিয়ে এখনো কিছু জানায়নি স্বাধীনতাকামী সংগঠনটি। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি। অভিভাবকহীন অবস্থায় চলছে ময়মনসিংহের ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি IHT
মাত্র 2 জন অতিথি শিক্ষক আর 1 জন অফিস সহায়ক দিয়ে কোনোভাবে চলছে এই সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম। ক্যাম্পাস জুড়ে আগাছায় বেড়েছে সাপ আতঙ্ক, নিরাপত্তার অভাবে ঘটছে চুরি। এমন বাস্তবতায় 3টি ব্যাচের 156 জন শিক্ষার্থী 7 দফা দাবিতে আন্দোলনে নেমেছেন। ইলিয়াস আহমেদের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। প্রায় 41 কোটি টাকা ব্যয়ে 2022 সালে ময়মনসিংহের মাসকান্দায় নির্মিত হয় ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি IHT। রয়েছে 4তলা একাডেমিক ভবন, আবাসিক হল ও কর্মকর্তা কর্মচারীদের আবাসন। কিন্তু 2 বছরেও এখনো নিয়োগ হয়নি একজন পূর্ণাঙ্গ শিক্ষক বা কর্মকর্তা। ফলে শিক্ষার্থীদের পড়াশোনা যেমন ব্যাহত হচ্ছে, তেমনি অব্যবহত ক্যাম্পাস জঙ্গলে পরিণত হয়েছে। এতে জানলার গ্রিল কেটে চুরি হচ্ছে যন্ত্রাংশ, ব্যবহারিক ক্লাসের জন্য বরাদ্দ উপকরণও পড়ে আছে পকেটবন্দিভাবে। এই অবস্থায় ভবিষ্যতের অনিশ্চয়তায় ভুগছে শিক্ষার্থীরা। আমরা কোনো সিকিউরিটি পাচ্ছি না, আছে আমাদের কোনো ক্লাস হচ্ছে, কোনো শিক্ষক নেই আমাদের। তো সরকার রাষ্ট্রের কাছে আমাদের একটাই কথা, যদি আমাদের ক্লাসই না হয়, কোনো শিক্ষকই না হয়, তাহলে প্রতিষ্ঠান কেন করছে? 22টা ক্যাম্পাস যেভাবে চলে, সরকারি 22টা ক্যাম্পাস হয় ওইভাবে চলবো, না হলে তালা লাগাই দেখ আমাদেরকে অন্য 5 জন 20 জন করে অন্য IHT-তে ট্রান্সফার করে দেখ। 3-4 বছর পর আমাদের কোর্সের মেয়াদই শেষ হয়ে যাবে। এখন আমরা ফার্স্ট ইয়ারে শেষ করতে পারিনি, তো সেক্ষেত্রে আমাদের ভবিষ্যৎ অনেক অন্ধকার। এখন পর্যন্ত এখানে কোনো শিক্ষক তো নাই, কোনো অধ্যক্ষও নাই, আমাদের কোনো ক্লাস তো হয় না, এমনকি পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নাই। আমাদের ভবিষ্যৎ কোথায়? আমরা এত স্বপ্ন, এত আশা নিয়ে যে আমরা ভর্তি হলাম, সেই আশা কি আমাদের বৃথা যাবে? শিক্ষক সংকটের পাশাপাশি উপকরণ না থাকায় শিক্ষার্থীরা ব্যবহারিক ক্লাসে পিছিয়ে পড়ছেন বলে জানান সহকারী অধ্যাপক। শিক্ষক নিয়োগ করা হোক, আর হলো যে ব্যবহারিক যেটা সেরকম ব্যবস্থা নেওয়া হোক। যে ময়মনসিংহ মেডিকেল কলেজে যদি স্টুডেন্টদেরকে নিয়ে যে দেখানো হয় প্র্যাকটিক্যালি, সেটাও একটা ওরকম ব্যবস্থা নেওয়া হোক, সেটাও আমি চাই। শিক্ষার্থীদের অনিশ্চিত জীবন রুখতে সরকারি একমাত্র ভরসা বলে জানান সাবেকই অধ্যক্ষ। আমি মনে করি সরকারেরই অনেক দায়িত্ব তাদের হাতে, তাদের সিকিউরিটি, তারা এখানে ভর্তি হয়েছে। অনিশ্চয়তা থেকে অচিরেই আশা করি যে গভর্নমেন্ট তাদেরকে মুক্তি দেবে। দ্রুত শিক্ষক নিয়োগ সহ সংকট নিরসনে উদ্যোগ দেখতে চান শিক্ষার্থীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। পানি বাড়ার সাথে সাথে কুষ্টিয়ার পদ্মা নদীতে দেখা দিয়েছে তীব্র ভাঙন। পদ্মার আগ্রাসী রূপে প্রতিনিয়তই বিলীন হচ্ছে শত শত বিঘা ফসলি জমি। হুমকির মুখে পড়েছে বসতভিটা, শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা। চরম আতঙ্কে আর অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে নদীপাড়ের মানুষ। শেষ সম্বলটুকু বাঁচাতে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি করেও মিলছে না কোনো প্রতিকার। তবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, ভাঙন প্রতিরোধে দ্রুতই নেওয়া হবে ব্যবস্থা। ইরফান রানার ক্যামেরায় নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। গত এক সপ্তাহ ধরে পানি বাড়ার সাথে সাথে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের 6 কিলোমিটার এলাকায় পদ্মা নদীতে দেখা দিয়েছে তীব্র ভাঙন। প্রতিনিয়তই নদীগর্ভে বিলীন হচ্ছে শত শত বিঘা ফসলি জমি। হুমকির মুখে পড়েছে বসতভিটা, শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা। শেষ সম্বলটুকু হারানোর ভয়ে চরম আতঙ্ক আর অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে নদীপাড়ের মানুষ। মাঠা জমি জায়গা তো সবই ভাঙি চলে গিয়েছে। এখন যেটুক আছে বাড়ির আছে, ওই বাড়িটুকুতে তখন ভাঙি চলে যায়। তখন ধন সকলি বেটা সকলি কোন জায়গায় দেয় নুকাবো, মাথা দেবো এখন আমরা। 7-8 হাজার মানুষের বসবাস এই 5-7টা গ্রামের। এই গ্রামের মানুষ যদি আপাতত আগামী 7 দিনের ভিতরে জিও ব্যাগ দিয়ে এই ভাঙন প্রতিরোধ করতে হবে। আমি সপ্তাহ চলে গেছে, শুধু বসত বাড়িটুকু আছে, এটুকু বাঁচানোর জন্য আমরা মানববন্ধনে এখানে দাঁড়াইছি। কৃষিপ্রধান এই অঞ্চলের অধিকাংশ ফসলি জমি বিলীন হয়েছে নদীগর্ভে। ভিটে বাড়িও পড়েছে পদ্মার আগ্রাসনের মুখে। শেষ সম্বলটুকু বাঁচাতে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি করেও মিলছে না কোনো প্রতিকার। তাই নদী ভাঙন রোধে সরকারের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। যে জমি জায়গা ছিল সব নদীগর্ভে চলে গেছে, এখন ভিটেটুকু আসছে, সে ভিটেটুকুর আশায় টিকায় রাখার জন্য এ সরকারকে আমরা বর্তমান সরকারকে বলছি যে আপনার আকুল আবেদন, আপনি আমাদের দিকে একটু চান। আমাদের আবাদি জমি তো সব ভেঙে গেছে, এখন শুধু বাড়িটুকু আছে। তো যদি 1 সপ্তাহের ভিতরে যদি এই বাধার ব্যবস্থা না করে, জিও ব্যাগ যদি না দেয়, ইউনো মহোদয় ছাড়া তো আমাদের আর কোনো উপায় নাই। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, ইতিমধ্যেই ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন তারা। অনুমতি পেলেই শুরু হবে কাজ। স্থানগুলো ইতিপূর্বে চিহ্নিত করছি এবং এই বিষয়ে আমরা জরুরি পদক্ষেপ গ্রহণ করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই বিষয়ে আমরা আসলে পত্র প্রেরণ করছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পেলে আমরা এই কাজগুলো বাস্তবায়ন করব। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পেলে
সমস্ত প্রকার প্রসিডিউর মেনটেন করে আমরা 1 বা 2 দিনের মধ্যে জিও বিভাগের কাজ শুরু করতে পারব। শুধু আশ্বাস নয়, পদ্মার ভাঙন রোধে দ্রুতই পদক্ষেপ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা নদীপাড়ের মানুষের। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। দেখছেন সংবাদ সকাল। আন্তর্জাতিক প্রসঙ্গ। 24 ঘন্টা বিতর্কের পর যুক্তরাষ্ট্রের উচ্চকক্ষ সিনেটের অনুমোদন পেয়েছে কর ও ব্যয় সংক্রান্ত ট্রাম্পের বহুল কাঙ্ক্ষিত ডোমেস্টিক বিল। মঙ্গলবার বিলটির পক্ষে ভোট টানতে বেশ চাপের মুখে পড়ে রিপাবলিকান আইন প্রণেতাদের। ডেমোক্র্যাটদের সঙ্গে 2 রিপাবলিকান আইন প্রণেতার ভোট যুক্ত হলে তৈরি হয় অস্থিরতা। বিলের পক্ষে বিপক্ষে সমান 50 ভোট পড়ায় নিজের টাই ব্রেকিং ভোট দেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। এতেই বিলটি পাশ করতে বাধ্য হয় উচ্চকক্ষ। দেখছেন সংবাদ সকাল। কলম্বোয় 3 ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে বুধবার স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। টেস্টের ব্যর্থতা ভুলে সাদা বলের নতুন চ্যালেঞ্জের সামনে টাইগাররা। নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের অধীনে জয় দিয়ে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ। অন্যদিকে লঙ্কানরা চায় টেস্টের ভালো পারফরমেন্স ওয়ানডেতেও ধরে রাখতে। বাংলাদেশ সময় বিকেল 3টায় শুরু হবে ম্যাচটি। রিফাত আঞ্জুমের রিপোর্ট। কলম্বোয় টেস্ট সিরিজের ব্যর্থতা ভুলে এবার নতুন চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের 50 ওভারের চ্যালেঞ্জ সামলাতে হবে টিম টাইগার্সকে। প্রায় 18 বছর পর পরিপূর্ণ পঞ্চপাণ্ডব ছাড়াই ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। এই কলম্বোতে টেস্ট হেরে সিরিজ হাতছাড়া করেছে টাইগাররা। ফরম্যাট বদলের সাথে নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজেরও নতুন চ্যালেঞ্জ। নিয়মিত অধিনায়ক হিসাবে তার অধীনে প্রথম ওয়ানডে খেলবে বাংলাদেশ। এই ফরম্যাটে বাংলাদেশ বেশ ভালো দল ছিল, তবে বর্তমানে বাংলাদেশের অবস্থান বেশ নাজুক। র্যাঙ্কিংয়ে আবারও আগের মতো 10 নম্বরে নেমে গেছে। লঙ্কানদের বিপক্ষেও তাই কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে। সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের পারফরমেন্স ছিল যাচ্ছে তাই। বিশেষ করে ব্যাটারদের অবস্থা ছিল করুণ। টপ অর্ডারে কেউই নিয়মিত রান পাননি। 2 ম্যাচ হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে খালি হাতে ফিরেছিল বাংলাদেশ। শান্ত হৃদয় তানজিদদের জন্য থাকবে বাড়তি চ্যালেঞ্জ। বোলাররা কিছুটা নিয়ন্ত্রিত বোলিংয়ে আশা দেখাচ্ছেন। পেস বিভাগে হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, তানজিম সাকিব, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমানের পাশাপাশি স্পিন বিভাগে রিশাদ হোসাইন, মেহেদী মিরাজ, তানভীর ইসলাম আশা দেখাচ্ছেন দলকে। ব্যাটাররা ঠিকভাবে দায়িত্ব পালন করলে বাংলাদেশ ভালো কিছুর আশা করতে পারে। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। এএফসি নারী এশিয়া কাপ বাছাই গ্রুপ পর্বে গুরুত্বপূর্ণ দ্বিতীয় ম্যাচে বুধবার মাঠে নামবে বাংলাদেশ। নারী দলের প্রতিপক্ষ স্বাগতিক মায়ানমার। 2 দলই প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে। বাংলাদেশ মাঠে নামবে স্বাগতিকদের হারিয়ে গ্রুপের শীর্ষ স্থানে উঠতে। অন্যদিকে মায়ানমার চাইবে বাংলাদেশকে হারিয়ে শীর্ষ স্থান ধরে রাখতে। বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় শুরু হবে ম্যাচটি। রিফাত আঞ্জুমের আরও একটি রিপোর্ট। এএফসি নারী এশিয়ান কাপ বাছাই পর্বের প্রথম ম্যাচে বড় জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। সি গ্রুপে এবার তাদের প্রতিপক্ষ স্বাগতিক মায়ানমার। ম্যাচটি বাংলাদেশ নারী দলের জন্য বেশ গুরুত্বপূর্ণ। প্রতি গ্রুপ থেকে শীর্ষ দল জায়গা পাবে মূল পর্বে। প্রথম ম্যাচে র্যাঙ্কিংয়ে 36 ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে 7-0 গোলে বিধ্বস্ত করেছিল তহুরার দল। মায়ানমারও তাদের প্রথম ম্যাচে তুর্কিমিনিস্তানকে 8-0 গোলে হারিয়ে শীর্ষে রয়েছে। ফলে এই ম্যাচ জিতলে শীর্ষস্থানে উঠে আসবে বাংলাদেশ। বাহরাইনের বিপক্ষে দাপুটের জয় আত্মবিশ্বাস যোগাচ্ছে তহুরা, ঋতুপর্ণা চাকমা, মারিয়া মান্ডাদের। মায়ানমারের বিপক্ষেও এই ধারাবাহিকতা ধরে রাখতে চাইবে লাল সবুজের প্রতিনিধিরা। এগেইনস্টে কিভাবে খেলবো, কোচ যেভাবে চেয়েছে মেয়েরা ওইভাবে করার চেষ্টা করেছে এবং ভালো করেছে আলহামদুলিল্লাহ। এবং আমরা আশা করছি মেয়েরা আমাদের হতাশ করবে না ইনশাআল্লাহ। দলের মিডফিল্ড থেকে ফরওয়ার্ড সবাই বেশ ফুরফুরে মেজাজে রয়েছে। মায়ানমারকে হারিয়ে মূল পর্বে খেলার কাজটা সহজ করতেই মাঠে নামবেন তারা। আশা করছি একটা ভালো গেম হবে। আর আপনার দেশবাসীর কাছে চাওয়া থাকবে সেটা হচ্ছে আপনারা সবাই আমাদের জন্য আশীর্বাদ ও দোয়া করবেন। আমরা খুব ভালো ট্রেনিং করতেছি। আমাদের কোচে যেভাবে মাঠে ইনফরমেশন দিতেছে আমরা সেটাই করার চেষ্টা করতেছি। চাওয়া পূরণের কাজটা বেশ কঠিন করে তুলতে পারে মিয়ানমারের আক্রমণ ভাগ। তুর্কমেনিস্তানের জালে হ্যাট্রিক করেছিলেন উইন, জোড়া গোল করেছিলেন খিন মোমোতুন। বাহরাইন ম্যাচে পোস্টে অলস সময় কাটানো রূপনা চাকমাকে মুখোমুখি হতে হবে কঠিন পরীক্ষার। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।
ইতালিয়ান ক্লাব ইউভেন্টাসকে 1-0 গোলে হারিয়েছে তারা। ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। ফরোয়ার্ডদের ব্যর্থতায় অবশ্য প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দল। গোল খেয়েও দমে যায়নি ইউভেন্টাস। তবে শেষ পর্যন্ত মরিয়া চেষ্টা করেও আর গোল করতে পারেনি তুরিনের ওল্ড লেডিরা। সংবাদ সকালে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করবে বিএনপি। জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে জুলাই শহীদদের ঋণ শোধ করতে চায়। প্রতিটি পরিবারের সম্মানজনক পুনর্বাসন ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। কোনো ইস্যুতে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য মনে হলেও আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জাতীয় স্বার্থে আমরা সবাই এক। অতীত স্বৈরাচার এখনো ভারতে বসে ষড়যন্ত্র করছে বললেন নাহিদ ইসলাম। শহীদ আবু সাইদের কবর জিয়ারত। ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ গড়ায় জুলাই অভ্যুত্থানের মর্মবাণী বললেন প্রধান উপদেষ্টা। মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন। জুলাই অভ্যুত্থানে নিহতদের পরিবারে এখনো চলছে শোকের মাতম। 1 বছরেও পূরণ হয়নি শহীদদের স্বপ্ন বলছেন স্বজনরা। তাদের জীবনটা এভাবে উৎসর্গ করলো দেশের জন্য, তো আসলে সেইখান থেকে বলা যায় যে আসলে সেইভাবে করে কিন্তু এখনো সেটা প্রতিফলিত হয়নি। রাজধানীর টিকাটুলিতে কেমিক্যাল গুদামে আগুন। 1.5 ঘন্টার চেষ্টা নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ক্ষয়ক্ষতি জানা যায়নি। ইরানের সাথে 60 দিনের যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, জানালেন ট্রাম্প। গাজায় আগ্রাসন আরও তীব্র করেছে ইসরায়েল। এবং ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ইতালিয়ান ক্লাব ইউভেন্টাসকে হারিয়েছে 1-0 গোলে। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.deshtv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @deshtelevision অথবা @deshtv নিউজ লিখে সার্চ করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।